এক দুর্ধর্ষ তালেবান নেতা আহমদ শাহ মাসুদকে হত্যার জন্য বিশেষ একটা মিশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় 4 জন মার্কিন মেরিন সেনার উপর। কিন্তু আফগানিস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে একসময় টিকে থাকাই কঠিন হয়ে পড়ে দলটির জন্য। তালেবান নেতাকে ধরতে গিয়ে পুরো দলটা পড়ে যায় তালেবানদেরই ঘোড়াটোপে। এই অবস্থায় উদ্ধার পেতে পেরেছিল কি 4 জন নেভি সিলের সদস্য। সেই ঘটনা নিয়ে তৈরি মুভি লন সার্ভাইভারের এক্সপ্লেইন নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি বন্ধুরা। যারা ধুন্ধুমার লড়াই, টানটান, উত্তেজনাকর সার্ভাইভাল মুভি পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ একটা মুভি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এক্সপ্লেইনে ঢুকে যাই। মুভির শুরুতে মার্কাস নামে একজন আমেরিকান নেভি সিলের সদস্যকে দেখানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় ভীষণভাবে আহত সে। ডাক্তাররা তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছেন, কিন্তু জ্ঞান ফিরছে না এই মার্কিন সেনার। আর এখান থেকে শুরু হয় আমাদের মুভির মূল গল্প। এরপর দৃশ্যপট ফিরে যায় ঠিক 3 দিন আগে। এটা ছিল সেই সময় যখন আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলছিল। আমেরিকান সেনা আফগানিস্তানে অবস্থান করছে এবং বাগরাম বিমান ঘাঁটিতে চলছে একটা গোপন মিটিং। সেই মিটিংয়ের মূল এজেন্ডা ছিল আহমেদ শাহ মাসুদ। আর এই মাসুদ ছিল তালেবানদের খুব বড় মাপের একজন লিডার। মার্কিন আধিকারিকরা চাইছিল যে কোনো মূল্যে আহমদ শাহ এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের পাকড়াও করতে। একজন তালেবান নেতা ছাড়াও তাকে ধরার আরেকটা বিশেষ কারণ ছিল আমেরিকান সেনাদের কাছে। সেটা হচ্ছে আহমদ শাহ 2007 সাল পর্যন্ত স্থানীয় একটা গ্রামে প্রায়ই অভিযান চালাতো এবং সেখানকার মানুষদেরকে হত্যা করত। এর কারণটা ছিল এই গ্রামের অধিকাংশ মানুষ আমেরিকানদের সাহায্য করত। মূলত এ কারণেই তাকে মারতে মিশনটা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল এই মার্কিন মেরিন সেনারা। আহমেদ শাহ মাসুদ ক্লিং মিশনের জন্য 2টো টিম প্রস্তুত করা হয়। এর একটা নাম দেয়া হয় রিয়াকশন টিম এবং অন্যটির নাম হয় হেলিকপ্টার টিম, যারা গ্রামটির আশেপাশে অবস্থান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই গ্রামটাতে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার পাহাড়ি পথ তাদের পাড়ি দিতে হবে। এই অপারেশন ডিরেক্টর একই সাথে অপারেশনে নিয়োজিত সেনাদের এটাও জানিয়ে দেন এই পাহাড়ি পথ খুবই বিপজ্জনক। এখানে বিষধর সাপ আছে এবং কমিউনিকেশন প্রবলেমও থাকতে পারে। ফলে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করতে হলে নির্দিষ্ট একটা জায়গায়, মানে একটু উঁচু জায়গায় গিয়ে তাদের সেনা বেসের সাথে যোগাযোগ করতে হবে। তো সেদিনের ব্রিফিং শেষ করে সেনারা যখন প্রস্তুতি নিচ্ছে তখন অন্যদিকে আফগানিস্তানের সেই গ্রামটা দেখানো হয়, যেখানে একজন ব্যক্তিকে তার বাড়ির বাইরে পুরো গ্রামবাসীর সামনে গলা কেটে নির্মমভাবে হত্যা করে তালেবানরা। এর কারণ ছিল তালেবানদের সন্দেহ সে আমেরিকানদের সাহায্য করছিল। সেই সময়টাতে তালিবানরা এভাবেই মূলত আফগানিস্তানের বিভিন্ন মানুষের উপরে অত্যাচার চালাতো। তো পুরো প্রস্তুতি শেষ হওয়ার পর মার্ফি, মার্কাস, ম্যাথু এবং ড্যাডি নামে 4 জন মেরিন সৈনিককে দায়িত্ব দেওয়া হয় আহমেদ শাহকে হত্যার মিশন পরিচালনা করার। এরপর এক রাতের আধারে তাদেরকে ইন্দুকুশ পাহাড়ের কাছে নামিয়ে দেওয়া হয়। এই টিমটার এর পরের কাজ ছিল এখান থেকে তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করবে সেই গ্রামের উদ্দেশ্যে। পথ বিপজ্জনক এই বিষয়টি মাথায় রেখেই 4 জনের ছোট্ট টিমটা ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং তাদের পজিশনের আপডেট দিতে থাকে বেসে। পুরো রাত হাঁটার পর পরদিন সকালবেলা তারা সেই নির্ধারিত গ্রামের কাছের একটা পাহাড়ে পৌঁছে যায় এবং বাইনোকুলার দিয়ে পুরো গ্রাম পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারছিল না এখনই তারা গ্রামে প্রবেশ করবে কিনা। তবে এই দোনো-মনোভাব নিয়ে কিছুটা সময় পাহাড়ে অবস্থান করার সিদ্ধান্ত নেয় তারা। সে সময় তাদের সঙ্গে থাকা পুরো টিমকে পিছিয়ে যেতে বলা হয় এবং আরও সিদ্ধান্ত নেওয়া হয় এখন কিছুক্ষণের জন্য রিল্যাক্স করতে হবে তাদের। এরপর 4 জন সোলজার পাহাড়ের ঝোপের মধ্যে নিজেদের আলাদা করে অবস্থানে রেখে বিশ্রাম নিতে শুরু করে। এর কিছু সময় পর আবার মার্ফি বাইনোকুলার দিয়ে গ্রামটা পর্যবেক্ষণ করে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে। সে দেখতে পায় আহমদ শাহ এবং তার বেশ কিছু লোকজন গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। বেস থেকে তাদের যে তথ্যটা দেয়া হয়েছিল সেটা অনুযায়ী এখানে 10 জন থাকার কথা, কিন্তু মার্ফি তার চেয়ে অনেক বেশি লোক দেখতে পায় আহমদ শাহর সাথে। বিষয়টা সঙ্গীদের জানানোর পর ওরা বেস ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যেখানে তারা অবস্থান করছিল সেখানে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। ফলে যোগাযোগ করতে ব্যর্থ হয় 4 জনের এই ছোট্ট নেভি সিল টিম 6 এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় ওরা। এরপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর তারা লক্ষ্য করে পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে কিছু লোক তাদের দিকে এগিয়ে আসছে। এরা ছিল স্থানীয় কিছু গ্রামবাসী। তারা মূলত পাহাড়ে ছাগল চড়াতে এসেছিল।
তাদের সাথে বেশ কিছু ছাগল এবং 3 জন রাখালও ছিল। এই রাখালদের মধ্যে একজন ছিল বৃদ্ধ, একজন যুবক এবং অন্যজন তরুণ বয়সী। 3 রাখালকে দেখে 4 জনের টিমটা ঝোপের আরও ভেতরে ঢুকে তাদের অবস্থান যাতে তারা টের না পায় সে বিষয় লুকিয়ে পড়ে। আসলে কোনোভাবেই এরা এদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল না, তবে কথায় আছে না, বিপদ যখন আসে তখন এমনিতেই এসে যায়। এই 3 জনের মধ্যে একজন একসময় ম্যাথুর পায়ের সাথে হোঁচট খেয়ে আছড়ে পড়ে মাটিতে। আর এই পরিস্থিতিতে অবস্থা তাদের একেবারেই প্রতিকূলে চলে গিয়েছিল। কিন্তু বিষয়টা যাতে অন্যরা টের না পায় সেজন্য অন্য 3 সঙ্গী ঝোপ থেকে বেরিয়ে এসে এই 3 জন রাখালকে ধরে ফেলে। তাদের তল্লাশি করে দেখা যায় একজনের কাছে একটা ওয়্যারলেস ওয়াকি টকি আছে, আর এতে 4 জন মেরিন বুঝতে পারে এরা তালেবানদের লোক। এই 3 জনকে নিয়ে ওরা কি করবে বা এদের সঙ্গে কি আচরণ করা হবে সেই বিষয়টা জানার জন্য ওরা রেডিওতে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো সিগন্যাল পাওয়া যায় না। কিন্তু একটা অসুবিধা হলো, রাতে রেডিও ব্যবহার করা ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল, কারণ এতে হয়তো শত্রুপক্ষ তাদের অবস্থান জেনে যেতে পারত। কিন্তু সার্বিক পরিস্থিতি ছিল খুবই নাজুক, যে কোনোভাবেই তাদের বেজের সঙ্গে যোগাযোগ করতেই হতো। তাই কোনো উপায় না দেখে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় ঘাঁটির সঙ্গে, এবং দেখা যায় যোগাযোগ করা সম্ভব হয়েছে। কিন্তু এই 3 জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য একজন কমান্ডারের প্রয়োজন ছিল। তাই যে ফোনটা রিসিভ করেছিল সে এক কমান্ডারকে ডেকে আনতে যায়, কিন্তু দেখা যায় কমান্ডার ফোনের কাছে আসলেও ততক্ষণে তাদের যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি আবারও প্রতিকূলে চলে যায় 4 জন মেরিনের কাছে। তবে বাধ্য হয়ে এক সময় নিজেদের মধ্যে আলাপ করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয় ওদের। তখন 4 জন সৈনিককে সিদ্ধান্ত নিতে হয় যে তারা এই 3 জন লোকের সাথে কি করবে। ড্যানি প্রথমে প্রস্তাব দেয়, আমরা যদি এদের এখানে হাত পা বেঁধে ফেলে রেখে দিই তাহলে ঠান্ডায় মারা যাবে এরা, তাই এখানে গুলি করে এদের মেরে ফেলা দরকার। কিন্তু ম্যাথিউ তার 3 সাথীকে বলে, আমরা এদের এভাবে মারতে পারি না, যদি আমরা মেরে ওদের কবরও দিয়ে দিই তবুও একদিন ওদের মৃতদেহ খুঁজে পাওয়া যাবে, আর তখন পুরো বিশ্ব বলবে 4 জন আমেরিকান মেরিন নিরস্ত্র কিছু মানুষকে মেরে ফেলেছে। এই বিষয়গুলো নিয়েই তাদের মধ্যে এ সময় তর্ক বিতর্ক শুরু হয়। কেউ বলে যদি আমরা এদের ছেড়ে দিই ওরা নিচে গিয়ে আহমদ শাহ এবং তার লোকদের আমাদের তথ্য দিয়ে দেবে, তখন আমাদের পুরো মিশনটাই বরবাদ হয়ে যাবে। কিন্তু তার এই কথার প্রেক্ষিতে মাইক এবার বোঝাতে চেষ্টা করে ও ছেলে না, একজন যোদ্ধা, ওর চোখে আমাদের প্রতি ঘৃণা দেখতে পাচ্ছি। আসলে 3 জনের চোখে ঘৃণা ছিল, তবে সবচেয়ে বেশি ঘৃণা দেখা যাচ্ছিল সেই কিশোরের চোখে। 4 জনের এই সিল টিমের নেতা ছিলেন মাইক। সে এবার সিদ্ধান্ত নেয়, আমরা এই মিশন এখানেই শেষ করব, ওদের ছেড়ে দিয়ে আবার পাহাড়ের দিকে ফিরে যাব, আমরা সেখান থেকে বেস ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করব। আমি চাই তারাই আমাদের সিদ্ধান্ত দিক। তো মাইকের সিদ্ধান্ত মতোই তারা সেই 3 গ্রামবাসীকে ছেড়ে দেয়। আর ছাড়া পাওয়ার পর এই 3 জনের মধ্যে কিশোরটিকে খুব অ্যাগ্রেসিভ আচরণ করতে দেখা যায়। সে খুব দ্রুত দৌড়ে গ্রাম মুখ ছুটতে থাকে, কিন্তু এটাকে খুব একটা গুরুত্বের সাথে নিতে দেখা যায় না এই 4 জনের টিমের। বরং তারা 4 জন পাহাড়ের দিকে উঠতে শুরু করে এবং তারা কোনোভাবে একসময় পাহাড় চূড়া পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। সেখানে পৌঁছে আবার যোগাযোগ করার চেষ্টা হয় বেস ক্যাম্পের সাথে, কিন্তু এখানেও কোনো সিগন্যাল পাওয়া যায় না। ফলে তারা তখন সিদ্ধান্ত নেয়, যদি ঘাটের সাথে যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে এই জঙ্গল পেরিয়ে আমরা সামনে এগোবো। তবে কিছুক্ষণ পার হলেও যোগাযোগ না হয় তারা একটা জায়গায় বসে পড়ে এবং দূরবীন নিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করতে শুরু করে, কিন্তু কিছুই দেখতে পায় না তারা। এ সময় ম্যাথিউ বলে ওঠে, আমি গিয়ে একটু সামনে থেকে দেখে আসি। কথাটা বলার পর সে যখন কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়েছে তখন গাছের আড়ালে কিছু নাড়াচাড়া দেখতে পায় সে, আর ভালোভাবে তাকিয়ে সে বুঝতে পারে কিছু লোক লুকিয়ে তাদেরকে দেখছে। এটা দেখে বেশ খানিকটা আঁতকে ওঠে এই মেরিন সেনা এবং সবাইকে বিষয়টা জানায়। তখন সবাই বুঝতে পারে যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তারাই তাদের তথ্য আহমদ শাহকে জানিয়ে দিয়েছে, আর আহমদ শাহ তার লোকেরা তাদের উপরে হামলা করার জন্য প্রস্তুত। এখন মুহূর্তের মধ্যেই 4 জন বুঝে যায় তালিবানরা তাদের ঘিরে ফেলেছে, আর যতই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন সেগুলো এখন আর কোনো কাজেই আসবে না। এরপর 4 জনের সিদ্ধান্ত নেয় তাদেরই আগে কিছু একটা করতে হবে। ফলে তালিবানরা গুলি চালানোর আগেই তারা গুলি চালাতে শুরু করে তাদের দিকে। এরপর উভয় দিক থেকে শুরু হয় মুহুর্মুহ গুলি বিনিময়। বেশ কিছু সময় ধরে গুলির লড়াই চলার পর তারা অনেক তালিবানকে মেরে ফেলে, তবে নিজেরাও বেশ ক্ষতিগ্রস্ত হয়।
এই গুলি বিনিময়ের মাধ্যমে মোটামুটি লুকোচুরির একটা অবসান ঘটেছিল পাহাড়ে এবং একই সাথে শুরু হয়েছিল 4 জন মেরিন সেনার সার্ভাইভ করার লড়াই। গুলি চালাতে চালাতে কিছু সময়ের মধ্যে 4 জনের ছোট্ট দলটা পাহাড়ের নিচের অংশে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে বোঝা যায় মাইক গুরুতরভাবে আহত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো বেশ কিছুক্ষণ ধরে কোথাও থেকে কোনো গুলির শব্দ শোনা যাচ্ছিল না, ফলে ওরা ধরে নিয়েছিল জায়গাটি এখন নিরাপদ। কিন্তু হঠাৎ করে এর মধ্যে আবার চারদিক থেকে শুরু হয় গুলিবর্ষণ। একটা গুলি মাইকের হাতে এসে লাগে, আর একটা গুলি ড্যানির পিঠে। তালিবানরা ক্রমাগত হামলা করেই যাচ্ছে। তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই এই 4 জনকে সেই জায়গা ছেড়ে পালিয়ে অন্যদিকে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল। এই বিষয়টা বুঝতে পেরে ওরা কিছুটা চলার পর একটা পাথরের আড়ালে এসে লুকায়। এ সময় মাইক বলে, আমাদের ওপরে যেতে হবে যাতে আমি স্যাটেলাইট ফোনের বেজের সঙ্গে যোগাযোগ করতে পারি। তার কথায় সম্মতি দেয় অন্যরা। তবে যাওয়ার আগে সে মার্কাসকে নিজের ম্যাগাজিন দিয়ে দেন এবং বলেন কখনো হার মানবে না। মাইক গুলির আড়ালে আড়ালে পথ চলে কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় এবং স্যাটেলাইট ফোনে যোগাযোগ করার চেষ্টা করে বেজের সঙ্গে, এবং দেখা যায় এবার সংযোগটা করা সম্ভব হয়েছে। মাইক বেসকে জানায় আমাদের সাহায্য দরকার, আমরা বিপদে আছি। এর মাধ্যমে মূলত সে বিমান সহায়তা চেয়েছিল তাদের কাছে। তো মাইক যখন বেসের সাথে কথা বলায় ব্যস্ত, ঠিক সেই সময় তালিবানরা তার পেছনে এসে পৌঁছে যায় এবং মাইককে গুলি করে হত্যা করে। মাইক তার দেশের জন্য শহীদ হয়। এদিকে ড্যানির দেহেও একাধিক গুলি এসে লাগে এবং সেও তার দেশের জন্য প্রাণ হারায়। মাইক এবং ড্যানি মারা যাওয়ার পর 4 জনের সিল টিমে তখন মাত্র 2 জন বেঁচে আছে। ওদিকে মার্কিন সেনা ঘাঁটি মাইকের মেসেজটাকে ভালোভাবে রিসিভ করতে পেরেছিল, তাই দেখা যায় 2টো অ্যাপাচে হেলিকপ্টার সাহায্যের জন্য রওনা দেয় এদের দিকে। কিন্তু এখানে একটা ভুল করে বসেছিল সেনা বেস কমান্ডার। এই উদ্ধার কাজের জন্য তাদেরকে ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানোর অনুমতি দেওয়া হয়নি। কিছু সময় পর যখন হেলিকপ্টার দুটো নির্ধারিত স্থানে এসে পৌঁছায় এবং অবতরণ করার চেষ্টা করে, ঠিক তখন 4 দিক থেকে জঙ্গিরা ঘিরে ফেলে তাদের। হেলিকপ্টার নামতেই তাদের দিকে গুলি চালানো হয়, ফলে একটা হেলিকপ্টার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এজন্য দ্বিতীয় হেলিকপ্টারটা কিছু করতে পারে না, কারণ 4 দিক থেকে তখনও গুলি ছুটে আসছিল এবং তাদের কাছে কোনো কভারও ছিল না। ভেতরে থাকা একজন সৈনিক পাইলটকে এবার নিচে নামতে বলেন, কিন্তু পাইলট জানায় আমরা কভার করতে পারছি না, ফলে বাধ্য হয়েই ফিরে যেতে হয় তাদের। হেলিকপ্টার ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই মার্কাস এবং ম্যাথিউ উদ্ধার পাওয়ার সকল আশা শেষ হয়ে যায়। এরপর আবারও আক্রমণ চালায় আহমেদ শাহ মাসুদের লোকেরা। এ সময় গোলাগুলিতে অনেকের মৃত্যু ঘটে এবং শেষ পর্যন্ত ম্যাথিউ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ম্যাথিউর মৃত্যুর সাথে সাথেই 4 জনের সিল টিম 6-এর এখন একমাত্র মার্কাসই বেঁচে ছিল। কিন্তু মার্কাসও সুস্থ ছিল না, গুরুতরভাবে জখম হয়েছিল সে। একে একে সঙ্গীতের হারিয়ে একসময় সেও একটা পাথরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু এর মধ্যে আকাশে একটা ব্ল্যাক হক হেলিকপ্টারকে উড়ে আসতে দেখা যায়। কিন্তু মার্কাস এটা খেয়াল করলেও পাইলটকে সংকেত দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না তার, ফলে কিছু না দেখে ফিরে যায় ব্ল্যাক হক। আর মার্কাস রক্তাক্ত অবস্থায় পাথরের নিচে পড়ে থাকে। সম্পূর্ণ রাত সেখানে অবচেতন অবস্থায় কাটাতে হয় মার্কাসকে। সকালে জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় তার পুরো শরীরে ক্ষতচিহ্ন গিজ গিজ করছে, পা ভেঙে গিয়েছে তার। তা সত্ত্বেও চারপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করে কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে মার্কাস। কিছু সময় পর হঠাৎ তার চোখে পড়ে সামনে একটা ডোবা রয়েছে। মার্কাস খুবই পিপাসার্ত ছিল, তাই সামনে পানি দেখে খুশিতে একেবারে চকচক করে ওঠে তার চোখ দুটো। এরপর যখন সে পানি পান করছিল, তখন দেখা যায় 3 জন পুরুষ এবং একটা শিশু তার সামনে দাঁড়িয়ে আছে। এদের দেখে ভয় পেয়ে যায় মার্কাস, তবে তারপরেও সে বলে ওঠে, আমার থেকে দূরে থাকো, না হলে গুলি করে দেব। এ সময় একজন তাকে শান্ত থাকার জন্য বলেন, কিন্তু তারা একে অপরের ভাষা জানত না। আসলে এরা ছিল গ্রামের নিরীহ কিছু ভালো মানুষ। ঠিক তখনই তালিবানদের গলার আওয়াজ ভেসে আসে তাদের কাছে। সেই লোকটা মার্কাসকে শান্ত থাকতে বলে। এরপর মার্কাস সেই শিশুটিকে দেখে বুঝে যায় এরা বিপজ্জনক কোনো মানুষ নয়। এর কিছু সময় পর তারা একে তাদের গ্রামে নিয়ে আসে। যে লোকটি মার্কাসকে সাহায্য করছিল তার নাম ছিল মোহাম্মদ গুলাব। তিনি ছিলেন একজন পশতুন। মার্কাসকে গুলাব নিজের বাড়িতে আশ্রয় দেন, যদিও তার নিজের গ্রামের লোকজন এটার বিরোধিতা করেছিল, কারণ তারা জানতো তালিবানরা এদের উপরে আক্রমণ করবে একে আশ্রয় দিলে। কিন্তু সে তাদের কোনো কথা শোনে না। যদিও এদের আশ্রয়ে আসার পরেও মার্কাস তখনও খুব ভয়ে ভয়ে ছিল,
তাই সে গোলাপকে বলে তুমি আমেরিকানদের সাহায্য করছো। এ সময় তারা একে অপরের ভাষা না বুঝলেও ইশারায় কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। মার্কাস তাকে আরও বলে আমি একজন আমেরিকান। এরপর একটা কাগজে একটা বার্তা লিখে দেয় সে তাকে, যাতে সেটা আমেরিকান সেনাবাহিনীর কাছে পৌঁছানো যায়। গোলাপ মার্কাসের বার্তাটা নিয়ে তার এক আত্মীয়কে দিয়ে দেন এবং সেই লোকটি সেটা নিয়ে মার্কিন সেনাবেসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তালিবানরা মার্কাসকে খুঁজে চলেছিল এবং একসময় তার রক্তের দাগ অনুসরণ করে তারা সেই গ্রামে এসে পৌঁছে যায়। আহমেদ শাহর সবচেয়ে ঘনিষ্ঠ লোকেরা এই গ্রামের প্রতিটি বাড়ি খুঁজতে শুরু করে এবং একসময় তারা গোলাপের বাড়িতেও পৌঁছে যায়। গোলাপ যখন তাদের ভেতরে ঢুকতে বাধা দিতে চেষ্টা করে তখন তারা তাকে চড় মারে এবং ঘরের ভেতরে স্বাভাবিকভাবেই মার্কাসকে খুঁজে পায় ওরা এবং মার্কাসকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। মার্কাসকে নিয়ে তালিবানরা কি করতে চলেছিল সেটা আমরা একটু পরে দেখছি, কিন্তু এখানে কিছু তথ্য আপনাদের দেয়া প্রয়োজন। এই গ্রামের প্রতিটি মোড়ে একটা করে বড় কাঠের গুঁড়ি রাখা ছিল, যেটিতে প্রায় সবসময় রক্ত লেগে থাকতো। আসলে তালিবানরা এই গ্রামে বহু আগে থেকেই লোকজনদের এই গাছের সাথেই জবাই করত। এটা করার অন্য একটা কারণ ছিল, তারা মূলত এটার মাধ্যমে বোঝাতে চাইতো গ্রামের যদি কেউ তাদের বিরুদ্ধে যায় তবে তার পরিণাম এমনই হবে। তো মার্কাসকেও এবার সেই কাঠের টুকরোর কাছে নিয়ে আসা হয় তাকে শিরচ্ছেদ করার জন্য। কিন্তু এই সময় ঘটে যায় চমকে যাওয়ার মতো একটা ঘটনা। গ্রামের সব মানুষকে দেখা যায় তালিবানদেরকে চারদিক থেকে ঘিরে ফেলতে। তারা এ সময় তাদেরকে হুমকি দেয়, কিন্তু তাদের কথার উত্তরে তালেবানরা বলে তোমরা যদি মার্কাসকে বাঁচাতে চাও তাহলে সবাইকে আমরা মেরে ফেলবো। কিন্তু তাদের কোনো কথার পাত্তা দেয় না গ্রামবাসী। তাই উপায়ন্ত না দেখে বাধ্য হয়ে সেই জায়গা ছেড়ে চলে যায় তালেবানরা। মূলত এই গ্রামবাসীর কারণেই মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে এসেছিল মার্কাস। তবে গ্রামবাসীদের এই আন্তরিকতায় মার্কাস ঠিক বুঝতে পারছিল না কেন গ্রামের লোকেরা তাকে সাহায্য করছে, অথচ তারা তার ভাষাও বোঝে না। তো মার্কাসকে মুক্ত করার পর তাকে আবার ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর মার্কাস মোহাম্মদ গোলাপের ছেলের কাছে একটা ছুরি চাইলে সে বুঝতে পারে না মার্কাস কি চাইছে, তাই সে ছুরির বদলে একটা বার দিয়ে দেয় তাকে। কিন্তু তখন গোলাপ চলে আসে এবং বুঝতে পারে মার্কাস ছুরি চাইছে। সে একটা ছুরি এবার মার্কাসের হাতে দেয়, যার সাহায্যে মার্কাস নিজের শরীরে আটকে থাকা বুলেটের টুকরোগুলো বের করে নিয়ে আসে। এতে প্রচণ্ড ব্যথা হয় মার্কাসের এবং একসময় মার্কাস অজ্ঞান হয়ে যায়। গুলির টুকরোগুলো বের করার পর মার্কাস অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ গোলাপ তার ক্ষত পরিষ্কার করে দেয় এবং তাকে নতুন কাপড়ও পরিয়ে দেয়। এভাবে সেই রাতটা পার হয়। পরের দিন সকালে যখন মার্কাসের জ্ঞান ফেরে তখন গোলাপ তাকে খাবার এনে দেয়। আর এই অবস্থায় মার্কাস তাকে আবার জিজ্ঞাসা করে তুমি আমার জন্য এত কিছু করছো কেন? আর ঠিক তখনই গোলাপের ঘরের উপরে শুরু হয় গুলিবর্ষণ। আহমেদ শাহ এবং তার সঙ্গীরা পুরো গ্রামটাকে ঘিরে ফেলেছিল এবং ক্রমাগত গুলি চালাতে শুরু করেছিল তারা। তালেবানদের এই আচমকা হামলায় অনেকেই নিহত হয় সেদিন। একসময় দেখা যায় এক তালিবান সেনা মার্কাসের কাছে পৌঁছে তাকে আক্রমণ করে বসে এবং তার গলা চেপে ধরে। কিন্তু ঠিক তখনই গোলাপের ছেলে মার্কাসের হাতে একটা ছুরি গুঁজে দেয় এবং মার্কাস সেই ছুরি দিয়ে সেই তালেবানকে হত্যা করে। পুরো গ্রামে যখন আহমদ শাহ মাসুদ এবং তার সেনারা ছেয়ে গিয়েছে ঠিক তখনই মার্কিন হেলিকপ্টারের আওয়াজ শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই গুলিবর্ষণ শুরু হয় তালেবানদের লক্ষ্য করে। এই গুলিবর্ষণের কারণে বেশিরভাগ তালেবান সেনার মৃত্যু ঘটে এবং বাকিরা পালিয়ে যায়। এর কিছু সময়ের মধ্যেই মার্কাসকে উদ্ধার করা হয়। এক মেরিন সেনা যখন তাকে হেলিকপ্টারে ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন গোলাপ অনুরোধ করে যেন তার পরিবারকেও সঙ্গে নেওয়া হয়, কিন্তু সেনারা বলে আমরা সেটা করতে পারি না, তবে আমরা তোমাদের প্রোটেক্ট করব। এ সময় মার্কাস গোলাপকে জড়িয়ে ধরে এবং ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। আর এখান থেকেই শুরু হয় মার্কাসের দ্বিতীয় জীবন। তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় কিন্তু সে বেঁচে যায়। আর এভাবেই শেষ হয় অদ্ভুত সুন্দর এই সত্যি ঘটনা নির্ভর লঞ্চ সার্ভাইভারের গল্প। এই সিনেমার সবচেয়ে বড় প্রশ্নটা হলো মোহাম্মদ গোলাপ এবং তার গ্রামের মানুষ কেন মার্কাসকে সাহায্য করছিল। আসলে আফগানিস্তানে হাজার বছরের পুরনো একটা প্রথা আছে যার নাম পশতুনওয়ালি। এই প্রথা অনুযায়ী যদি কেউ শত্রুদের মাঝে আটকা পড়ে যায় বা কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সব রকম সহায়তা করা এই আফগানদের নৈতিক দায়িত্ব ছিল। মার্কাসকে সাহায্য করার পর গোলাপকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। সেই ঘটনার 4 বছর পর পর্যন্ত তিনি একেবারে চুপ ছিলেন। তালেবানরা তার উপরে একাধিকবার হামলা চালিয়েছিল, তার ঘরে বোমা ব্লাস্ট করেছিল, কিন্তু তারপরেও সে বেঁচে ছিল। এরকমই এক হামলায় তার এক কাজিন মারা যায়। 2010 সালের দিকে মার্কাস মোহাম্মদ গোলাপকে অতিথি হিসেবে আমেরিকায়
আসার পরামর্শ দেয়, কিন্তু গোলাপ যেতে পারেনি শেষ পর্যন্ত, কারণ তার ভিসা অনুমোদিত হয়নি। মার্কাস যদিও অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি সে। বন্ধুরা, এই সিনেমাটির নাম ছিল লন সার্ভাইভার, আর এই ছিল সিনেমার সম্পূর্ণ কাহিনী। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2013 সালের দিকে এবং এর IMDb রেটিং ছিল 7.5 আউট অফ 10। অদ্ভুত ব্যাপার হলো এই মুভির বাজেট ছিল $40 মিলিয়ন এবং এটি বক্স অফিসে $150 মিলিয়ন বেশি আয় করে নিয়েছিল। তো আশা করি ওই সত্য ঘটনা ভিত্তিক গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আর প্রচুর শেয়ার করবেন এই ভিডিওটাকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি অন্য কোনো একদিন অন্য কোনো এক মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।